দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ তোমাদের সমাস চলছিল। আজকে তৎপুরুষ সমাস সম্পর্কে আমরা জানব। গতদিনে আমরা কর্মধারয় সমাস সম্পর্কে জেনেছি। আজকে তৎপুরুষ সমাস কাকে বলে তার ভাগগুলো সম্পূর্ণ ডিটেলসে আমরা জানবো। অবশ্যই শেষ অবধি ভিডিওটা তোমরা দেখো এবং মন দিয়ে ক্লাসটা করো। দেখো, এই যে তৎপুরুষ সমাসটা কি? তৎপুরুষ সমাস হচ্ছে যে সমাসে পূর্বপদের কারকবাচক কিংবা সম্বন্ধবাচক বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থটি প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে তৎপুরুষ সমাস বলে। সহজে যদি বলি, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। আমি এখনই কি বললাম, যে পূর্বপদের কারকবাচক কিংবা সম্বন্ধবাচক বিভক্তি লোপ পায়, মানে সম্বন্ধবাচক বিভক্তি যেটা দেওয়া রয়েছে, যেমন এই যে ঢেকি দিয়ে ছাঁটা, কি দিয়ে ছাঁটা? ঢেকি দিয়ে, এইটা কিন্তু লোপ পেয়ে যাবে, এটা কিন্তু লোপ পেয়ে যাবে। এই সম্বন্ধবাচক বিভক্তি বা কারকবাচক বিভক্তিটা তোমার কিন্তু লোপ পেয়ে যাবে, এটা থাকবে না। আর এর যে অর্থ প্রাধান্য পাবে সেইটা কিন্তু কোন অর্থ প্রাধান্য পাবে? পরপদের অর্থটা প্রাধান্য পাবে। কী পাবে? পরপদের অর্থ প্রাধান্য পাবে। পরপদ মানে কোনটা? প্রথমেরটা পূর্বপদ, পরেরটা কিন্তু পরপদ, মানে ছাঁটাটা। তাহলে ঢেকি দিয়ে ছাঁটা তোমার সেটা হলো কি? ঢেকি ছাঁটা। ঢেকি দিয়ে ছাঁটা হচ্ছে ঢেকি ছাঁটা। তাহলে মেন হচ্ছে কি? ছাঁটা। এবার কি দিয়ে ছাঁটবে সেটা অন্য কিছু, বুঝতে পেরেছো? এইটা মেন। ঢেকি কি করবে? ঢেকির কাজ ওই একটাই, ছাঁটা। এবার ছাঁটতে কিন্তু পারে অনেক কিছুই, শুধু ঢেকি নয়, অনেক কিছুই ছাঁটতে পারে, কিন্তু এইখানে ছাঁটার কথা বলা হচ্ছে ঢেকি দিয়ে। তাহলে ছাঁটাটা কিন্তু এখানে প্রধান। কি দিয়ে আমরা ছাঁটছি সেটা বড় কথা নয়। তাহলে এখানে ভাগ বলে একটু দেখে নিই। 10টা ভাগ রয়েছে। এবারে পরীক্ষায় আমাদের কিন্তু 10টা ভাগ লিখতে দেয় না। মোটামুটি একটা বাক্য দিয়ে দেবে বা এক বাক্য দিয়ে আন্ডারলাইন করে দেবে, লিখে দেবে যে এটা ব্যাস বাক্য সহ সমাস লেখো, উল্লেখ করো। বা একটা বাক্য দিয়ে দিল, 4টে সমাস উল্লেখ করে দিল, এটার মধ্যে কোন সমাসটা বটে এটাও করতে দেয়, মানে এমসিকিউ বলছে। অর্থাৎ ব্যাকরণের এই জায়গা থেকে হ্যাঁ তোমরা একটু কাকে বলে এটা করে রেখো। তৎপুরুষ সমাস কাকে বলে, বহুব্রীহি সমাস কাকে বলে, কর্মধারী সমাস কাকে বলে, কারণ 1 নাম্বার এসিকিউ প্রশ্নতে এগুলো কিন্তু থাকতে পারে। ভাগগুলোকে মুখস্থ করে রাখার প্রয়োজন নাই, হ্যাঁ করে রাখবে। ভাগ তোমাদের সাধারণত করে না, বুঝতে পেরেছো এইটা। এবার আমি তোমাদেরকে আর একবার বলে দিই যে আমাদের যে এইখানে ধরো তৎপুরুষ সমাস পড়ছি আজকে, এই যে 10টা ভাগ রয়েছে, যে কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, এছাড়াও রয়েছে না তৎপুরুষ বা নং তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। 10টা ভাগ রয়েছে। এইবারে ধরো তুমি যখন বুঝতে পারলে যে এই বাক্যটার উত্তর হবে তৎপুরুষ, কিন্তু কি তৎপুরুষ হবে সেটা বুঝতে পারছো না, লেখা দরকার নেই, শুধু ব্যাস বাক্যটা ভাঙবে, ভাঙার পর তৎপুরুষ সমাস লিখে দেবে। যদি ভুলভাল তৎপুরুষ লিখে দাও তাহলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে। ওই জন্য স্পেসিফিক যদি পারো তাহলে লিখবে, না হলে তৎপুরুষ সমাস যদি জানা থাকে এই 10টা তৎপুরুষের মধ্যে শুধু তৎপুরুষ সমাস লিখে দিলেই হবে। না জানলে উদ্ভট ভুলভ্রান্তিভাবে ভুলভাল লিখবে না, আমার এটা কিন্তু রিকোয়েস্ট তোমাদের। ওই জন্যে এই জায়গাটা একটু মনে রেখো। প্রথমে দেখো কর্ম তৎপুরুষ, এই জায়গাগুলো একটু বোঝো, তাহলে বুঝতে পারবে যে তৎপুরুষ সমাসের পূর্বপদের কর্মকারকের কে বিভক্তি লোপ পায়। কে বিভক্তি লোপ পেয়ে যাবে, আমি যখন উদাহরণে বলবো তখনই বুঝতে পারবে। দেখো কে বিভক্তি, যেমন এই যে রথ কে দেখা, কাকে দেখা গো? রথ কে দেখা, মানে এই কেটা তোমার বাদ চলে যাবে। তাহলে রথ কে দেখা মানে কি? রথ দেখা। রথ কে দেখা মানে কি? রথ দেখা। এইটা কিন্তু বিভক্তিটা লোপ পেয়ে যায়, সেটা কিন্তু কর্ম তৎপুরুষ। তারপর দেখো এইখানে দেখো আবার রয়েছে কলা কে বেচা, কাকে বেচা? কলা কে। আমি বললাম কর্ম তৎপুরুষে তোমার কে বিভক্তিটা লোপ পেয়ে যায়, নিয়ে হয়ে যাবে কলা বেচা। বেশ, এইবারে কলা বেচা ঠিক আছে, এখানে কিন্তু পূর্বপদ না পরপদ?
পরপদ বা উত্তরপদ কোনটার অর্থ প্রাধান্য পায় গো? পরপদের অর্থ প্রাধান্য পায়। তার মানে কি কলাকে বেচা, বেচাটা এখানে মেন। তুমি কলা বেচবে না আপেল বেচবে নাকি বেদানা বেচবে সেটা পরে কথা, বেচাটা কিন্তু বড়। বেচাটা এইটার কিন্তু অর্থ প্রাধান্য পায় এই তৎপুরুষ সমাসে, এটা মাথায় রাখবে। যেমন দেখো দেশকে উদ্ধার, দেশোদ্ধার মানে এই কে বিভক্তিটা লোপ পেয়ে যাবে, এটা কর্ম তৎপুরুষের উদাহরণ। যেমন এই দেখে আরও রয়েছে কয়েকটা উদাহরণ দিয়েছে, লুচিকে ভাজা, লুচি ভাজা। কিন্তু এখানে একটু ব্যতিক্রম রয়েছে, কিন্তু পটল ভাজা কি হবে? পটলকে ভাজা নয়, পটল ভাজা যদি দেয়, এই যে লুচি ভাজা আমরা কি করলাম? লুচিকে ভাজা। কিন্তু পটল ভাজা কি? পটলকে ভাজা নয়, পটল যে ভাজা। হ্যাঁ, এই যে পটল বা ভাজা যে পটল, তোমার ভাজাটা আগে এলো, পটলটা শেষে গেল। ভাজা যে পটল বলছি, কেননা ভাজা যে মাছ, মাছ ভাজা, এগুলি সাধারণ কর্মধারয়ের দৃষ্টান্ত। সাধারণ কর্মধারয়, সাধারণ কর্মধারয় সমাস, ওগুলো প্র্যাকটিস করতে হবে, ওইগুলো তো প্র্যাকটিস করতে হবে। ওর জন্য ব্যাকরণ কি করতে হয়? আমাদের এরকম অনেক ব্যাকরণ রয়েছে যেগুলো একটু ব্যতিক্রম ধর্মী। যেমন সন্ধিতেও প্রচুর আছে, সন্ধিতে প্রচুর আছে, বুঝতে পেরেছো? অনেক সন্ধি আছে, যেমন ব্যাকরণের নিয়মই মানে না। যেমন আশ্চর্য, আজ তো চর্য, কি করে হলো আশ্চর্য? এইগুলো ব্যাকরণের নিয়ম মানে না, কিছু কিছু জিনিস আছে এরকমই চলে। এবার এখানে কনফিউশন হয়ে যায়, মাঝে মাঝে এই জায়গাগুলো ভুল হয়ে যায়। ওই জন্য বারবার বলছি প্র্যাকটিস করবে বেশি করে। এই যে সাধারণ কর্মধারয়ের দৃষ্টান্ত, কেননা ব্যাস বাক্য অনুসারে সমাসের প্রকার নির্ণয় হয়। যেমন ভাঙবে সেরকম সমাস তৈরি হবে কিন্তু। অর্থাৎ ব্যাস বাক্য তুমি যদি গড়াতে ভুল করে দাও, যেমন পটলকে ভাজা যদি করে দাও, পটল ভাজা, তাহলে কিন্তু তোমার কর্ম তৎপুরুষ হয়ে যাবে। কিন্তু যদি বলো যে ভাজা যে পটল, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে কি সাধারণ কর্মধারয় সমাস। এটাই মজার জিনিস। এবার আমি বলি শোনো, এবার লুচিকে ভাজা যখনই করছো, তুমি করতে পারো ভাজা যে লুচি, ভাজা যে লুচি করছো, কিন্তু তাহলে তুমি কিন্তু আর তৎপুরুষ লিখতে পারবে না, তাই তোমাকে সাধারণ কর্মধারয় সমাস লিখতে হবে। তুমি ব্যাস বাক্যটা যেমন ভাঙবে, সমাজটা সেই দিকে যাবে। ওই জন্য ভাঙাটাকে ঠিকঠাক ভাঙতে হবে। তুমি লুচি ভাজাকেও করতে পারো, ভাজা যে লুচি, কিন্তু তুমি সাধারণ কর্মধারয় তোমাকে করতে হবে। আমি তো আজকে সাধারণ কর্মধারয় করাইছি না, কর্মধারয় তো হয়ে গেছে আগে। আজ আমি তো অর্থপুরুষ বোঝাচ্ছি, বুঝতে পারলে কি বলো? এরকম করে এগুলো মনে রাখবে, যে মনে রেখো, মনে রেখো। এই যে কিছু দিয়েছে এগুলো একটু এক্সট্রা দেওয়া রয়েছে। এবার সব বইয়ে থাকে না, ওই জন্য বিভিন্ন বইগুলোতে একটু মানে রেফারেন্স বই হিসাবে পড়তে হয়। একের বেশি বই পড়লে এটা একটা সুবিধা হয়। ওই বইয়ে হয়তো যেটা থাকবে এই বইয়ে থাকবে না, এই বইয়ে যেটা থাকবে ওই বইয়ে থাকবে না, এরকম হয়, বেশ অসুবিধা নাই। দেখো করণ তৎপুরুষ সমাসটা কি? এই পূর্বপদের করণবাচক যে এ তে প্রভৃতি বিভক্তি দ্বারা দেয়া কর্তৃক অনুসর্গ লোপ পেয়ে যায়, পরপদের অর্থ প্রধান হয়ে ওঠে, তাকে করণ তৎপুরুষ সমাস বলে। এইখানে কয়েকটা তৎপুরুষ সমাসের মধ্যে কিছু তৎপুরুষ সমাস খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় পড়ে। তার মধ্যে অন্যতম করণ তৎপুরুষ। যেমন দেখো এই যে ঢেকি দিয়ে ছাঁটা, এই দ্বারা দিয়া কর্তৃক এই যে অনুসর্গগুলো রয়েছে, এইগুলো কিন্তু আমাদের কিন্তু উড়ে যাবে। এবং এই যে উত্তরপদ, এইটার অর্থ প্রাধান্য পাবে। ওই যে বললাম ঢেকি দিয়ে ছাঁটা, দিয়েটা উড়ে গেল, আর ছাঁটাটা মেন। আর কি দিয়ে ছাঁটছি সেটা পরের কথা, আমাদের ছাঁটাটা মেন। এখানে অর্থ বেশি প্রাধান্য আছে। যেমন দেখো রৌদ্র দ্বারা দগ্ধ, দ্বারাটা কিন্তু থাকবে না, তাহলে রৌদ্র দগ্ধ। এই দগ্ধ মানে কি? পুড়ে যাওয়া। তাহলে পুড়ে যাওয়া কি? আগুনে পুড়ে যেতে পারে, কিন্তু এখানে বলেছে রোদে পুড়েছে।
কিন্তু মেন হচ্ছে কি পোড়া, যাতে পূর্বে পুরু, মেন হবে কি পোড়া, মানে পরপদের অর্থ প্রাধান্য পাবে। আশা দ্বারা হত, হত মানে আহত, বুঝতে পেরেছ? তাহলে আশা দ্বারা আহত হয়েছে সে, আশা হত, এই দ্বারাটা কিন্তু হবে না উত্তরের সময়। অস্ত্র দ্বারা আহত, তাহলে দেখো আহত সে হয়েছে এর অর্থ প্রাধান্য পাচ্ছে, কিন্তু কি দিয়ে? অস্ত্র দিয়ে। অস্ত্র দিয়ে হতে পারে, কেউ ধরো ঘুষিয়ে কাউকে আহত করতে পারে, কেউ চড় মেরে আহত করতে পারে, কেউ কার মানে চুল ধরে টেনে ছিঁড়ে দিল তাতে আহত হতে পারে, হ্যাঁ, কেউ মাথা ঠুকিয়ে দিল সেটা আহত হতে পারে। আহত বিভিন্ন রকম হতে পারে, কিন্তু মেন হচ্ছে কি আহত হওয়া। তাহলে যে দ্বারা অনুসর্গ আমাদের গায়েব হয়ে গেল এখানে। এগুলো দেখে নেবে পরেরগুলো। নিমিত্ত তৎপুরুষ, আচ্ছা নিমিত্ত তৎপুরুষের নিমিত্ত শব্দটা সাধারণত থাকে, নিমিত্ত শব্দটা কিন্তু আমরা পাবো। নিমিত্ত মানে কি কোনো কিছুর উদ্দেশ্য। এই যে তোমরা পড়াশোনা করছো কিসের নিমিত্তে গো? ভালো রেজাল্ট করার নিমিত্তে, ভালো ফল করবে সেই নিমিত্তে আমাদের পড়াশুনো। আমাদের সরস্বতী পুজো কেন করি? যেন আমাদের পরীক্ষায় ভালো ফল হয়, সেই নিমিত্তে আমরা পুজো পার্বণ করি, মানে সরস্বতী পুজো। তা সেই রকম নিমিত্ত তৎপুরুষ কি কোনো কিছুর জন্য কিছু করা। তাহলে এবারে এই নিমিত্ত তৎপুরুষে কিন্তু এই নিমিত্ত শব্দটা কিন্তু আর উত্তরে যখন আমরা ব্যাস বাক্য ভেঙে যখন আমরা সমাসবদ্ধ পদ করব তখন কিন্তু এই নিমিত্ত শব্দটা আর থাকবে না। যেমন দেখো ডাকের নিমিত্তে ঘর, তার মানে কি হয়ে গেল? নিমিত্তটা উড়িয়ে দাও, ডাকের নিমিত্তে ঘর মানে হয়ে গেল কি ডাকঘর হয়ে গেল। বরণের নিমিত্তে ডালা, নিমিত্তটা গায়েব করে দাও, বরণ ডালা। দেশের জন্য প্রেম, জন্য বা নিমিত্ত একই জিনিস, প্রেম, দেশ প্রেম হয়ে গেল। এবার কিছু করতে দিয়েছে বলো, এই দেখো তীর্থযাত্রাটা কি হবে বলো? হ্যাঁ, তীর্থের জন্য যাত্রা বা তীর্থের নিমিত্তে যে যাত্রা, তীর্থযাত্রা নিমিত্ত তত্ত্ব, সেটা নিমিত্ত শব্দটা থাকবে। আর তোমাদের কিন্তু ব্যাস বাক্য সহ ভাঙতে হবে, এরকম করে লিখতে হবে কিন্তু। এই যে ডাকের নিমিত্তে ঘর সমান ডাক ঘর নিয়ে ব্র্যাকেটে লিখে দেবে নিমিত্ত তৎপুরুষ সমাস। সমাস বলে উল্লেখ করবে, কিন্তু ওই অনেকে দেখেছি নিমিত্ত তৎপুরুষ লিখে ছেড়ে দেয়, না ওরকম করবে না, নিমিত্ত তৎপুরুষ সমাস ব্যাস। এই পূর্ণ বাক্যে উত্তর দেবে। তবে উত্তর মানে তোমার কোথাও নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। তবে তুমি যদি সংক্ষেপে ছেড়ে দাও পরীক্ষা খাতায় তোমাকে সংক্ষেপেই নাম্বার দেবে। যতটা জানবে স্পেসিফিক করে তোমাকে উত্তর দিতে হবে, আর উত্তর দেওয়ার চেষ্টা করবে। যা জানো সেটা লিখে আসবে, ভুল ভাল লিখে আসবে না, তাতে লিখবে না, সেটা আমার অনেক ভালো। আমরা এটা বারবার বলি, আর আমি নিজেও কোনোদিন এগুলো করি নাই। যেটা পারবে না লেখা দরকার নাই, আমার মনে হয় সেটাই ভালো। ওই যা পারবে একটু লিখে এসো না, কোনো প্রয়োজন নাই। তাতে পরীক্ষকের ধারণা তোমার প্রতি খুব বাজে হয়ে যাবে, যে যা পেরেছে লিখে দিয়েছে। যেটা জানবে ভালোভাবে লিখবে, আর যেটা পারবে না করার দরকার নেই, এমনিতেই নাম্বার দেবে না, ফালতু আজে বাজে লিখবে। অনেক মাস্টারমশাইকে বলতে শুনেছি যা পারবে লিখে আসবে। আরে বাবা, জানতে হবে তো সেইটা সম্পর্কে, তবে তো লিখবে তুমি। কিছু ধারণা যদি থাকে লিখে আসতে পারো, কোনো ধারণাই নাই, যা খুশি একটু পেন চালিয়ে দিলাম পরীক্ষার খাতায়, তাই বললে হয় নাকি? তাও আবার এই তোমার ব্যাকরণের ক্ষেত্রে একদম করো না, বরঞ্চ যে নাম্বারগুলো পাবে সে নাম্বারগুলো কমে যাবে। বেশ, অপাদান তৎপুরুষটা কি? অপাদান কারকটা আমাদের যদি ধারণা থাকে, অপাদান তৎপুরুষটা বুঝতেও সমস্যা হবে না। তাহলে যে সমাসে পূর্বপদের অপাদানবাচক বিভক্তি অনুসর্গ লোপ পায়, মানে অপাদান আমি বলছি, অপাদানের যেগুলো আমি বলেছিলাম, কোনগুলো বলেছিলাম? হইতে, থেকে, চেয়ে অপাদান, মানে গাছ থেকে আমটি পড়লো, তাহলে কোনো জায়গা থেকে পড়ছে। তাহলে এই যে গাছ থেকে, থেকে, হইতে, চেয়ে, এইগুলো হচ্ছে কি অপাদানের অনুসর্গ। তা এইগুলো বিভক্তি বা অনুসর্গগুলো কি হবে? লোপ পাবে এবং পরপদের অর্থই প্রধান হয়ে উঠবে। এই তুমি তৎপুরুষ সমাসে সবই পরপদের অর্থ প্রাধান্য পাবে, সবগুলো কি হবে? পরপদের অর্থ প্রাধান্য পাবে।
সেটাকেই অপাদান তৎপুরুষ সমাস বলছে। কাকে বলে এটা একটু দেখে নেবে। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি নিজে কিন্তু বাক্যগুলো মানে সংজ্ঞাগুলো লিখতে পারবে, কিন্তু ব্যাকরণের সংজ্ঞা বলো, বিজ্ঞানের সংজ্ঞা বলো, এগুলো যদি একটু ব্যাকরণগত সঠিক হয় লেখাটা এবং বিজ্ঞানগত সঠিক হয়, তুমি দেখবে বিজ্ঞানের সংজ্ঞা কখনোই আমরা নিজেরা বানিয়ে লিখি না, টু দ্য পয়েন্ট কিন্তু মাস্টারমশাইরা লিখতে বলেন। সেরকম ব্যাকরণের সংজ্ঞাটাও তোমাকে কিন্তু একদম পুরো সঠিক মানে বইয়ে যেরকমভাবে দেওয়া রয়েছে, এবার বই কি নিজে লিখতে পারো, কিন্তু সেটা যেন স্পেসিফিক যেটা তোমার বলতে চাইছে সেটাই কিন্তু দিতে হবে সম্পূর্ণ। কারণ দেখো অপাদান কারকে তুমি যদি অপাদানবাচক বিভক্তি লিখতে হবে, অনুসর্গগুলো লোপ পায় সেই শব্দগুলো রাখতে হবে তোমাকে, এবং পরপদের অর্থ প্রাধান্য পায় এটাও কিন্তু তোমাকে লিখতে হবে, তবে তো স্পেসিফিক হবে, তবে সংখ্যাটা আরও জোরালো হবে, নাম্বার দিতে ভালো লাগবে। তাকে অপাদান তৎপুরুষ সমাস বলে। এবার দেখো কোথা থেকে ভয় হচ্ছে গো, মৃত্যু হতে ভয়। হ্যাঁ, তার মানে এই যে মৃত্যু হতে, এই হতেটা আমাদের বাদ চলে যাবে, আর এই ভয়টা অর্থটা কিন্তু প্রাধান্য কিন্তু পাবে। তাহলে মৃত্যু থেকে ভয়, না সাপ থেকে ভয়, না আগুন থেকে ভয়, না কারেন্ট থেকে ভয়, মেন হচ্ছে ভয়টা। এবং কোথা থেকে ভয় সেটা বড় কথা নয়, কিন্তু মেন হচ্ছে এখানে মূল অর্থটা হচ্ছে ভয়টা তোমার কিন্তু এখানে আসল, বুঝতে পারলে? তাহলে এই মৃত্যু থেকে ভয়। এবার দেখবো হইতে দেখেছে বললাম আমরা অপাদান কারক। হ্যাঁ, তাই এটা সাপ হতে মুক্তি, সাপ মুক্তি। জল থেকে আতঙ্ক, জলাতঙ্ক। মেন হচ্ছে আতঙ্ক, ভয় খেয়ে গিয়েছো তুমি। এবার কোথা থেকে ভয় খেয়েছো? জল থেকে ভয় খেতে পারো, আগুন থেকে ভয় খেতে পারো, তুমি কোনো ভূত ওই পিশাচ দৈত্য এইসব থেকে ভয় খেতে পারো, কেউ আবার একে দেখলে আবার ভয় খায়। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারলে এরকম। এরপরে দেখো এখানে একটু এক্সট্রা করতে দিয়েছে, এগুলো নিজে করবে, আমাকে দেখাবে। যেমন যুদ্ধোত্তর আছে, কক্ষচ্যুত আছে, বিলাত ফেরত আছে। আচ্ছা, বিলাত ফেরত কি হবে? বিলাত ফেরত মানে বিলেত ফেরত বল, বিলেত থেকে ফেরত, তার মানে ফিরছে কোথা থেকে? যেখান থেকে খুশি ফিরতে পারে। ফেরাটা মেন এখানে, ফেরত যে আসছে এই ফেরাটা মেন, এর অর্থ প্রাধান্য পাবে ফেরাটা। এই বিলেত ফেরত এখানে বলে দিয়েছে। আর কোনো জায়গা থেকে যখন মুভমেন্ট হবে তখন কিন্তু আমরা জানি অপাদান কারক হয়। মুভমেন্ট একটা কাজ করে, অধিকরণটা আলাদা, ওই জায়গার নাম বলে দেবো অধিকরণ। এই যে আমি বাড়িতে বসে আছি, এটা অধিকরণ। এবার আমি বাড়ি থেকে পড়তে গেলাম, এই যে বাড়ি থেকে যাচ্ছি, তাহলে একটা মুভমেন্ট রয়েছে, এটা অপাদান কারক। এটা একটু মাথায় রাখবে। দেখো সম্বন্ধ তৎপুরুষ, এটা গুরুত্বপূর্ণ, মানে যেগুলো পরীক্ষায় ব্যাস বাক্য করতে দেয় ওই অনুযায়ী বলছি। বেশ, যেমন দেখো এই সমাসে পূর্বপদটি পরপদের সম্বন্ধ পদ স্থানীয় হয় এবং পূর্বপদ থেকে সম্বন্ধের র এবং এর বিভক্তি লোপ পায়। এখান থেকে র বিভক্তি আর এর বিভক্তি লোপ পেয়ে যাবে, এটাও থাকবে না। আমরা যখন সমাসবদ্ধ পদ করবো না, সব সময় দেখবে র বিভক্তিগুলো চলে যায়, অনুসর্গগুলো গায়েব হয়ে যায়, এগুলো থাকে না। আমি উদাহরণ যেমন দেখো এই যে দেশের নেতা, এই যে র বিভক্তি বা এর বিভক্তি, এটা প্রথমেই কী হবে? পূর্বপদ থেকে গায়েব হয়ে যাবে, থাকবে না। এই যে র বিভক্তি, এই যে পথের এর বিভক্তি, ওই একার রয়েছে, তাহলে এটা র বা এর একই হতে পারে। দেশের তুমি র বিভক্তি লিখতে পারো, এর বিভক্তি লিখতে পারো। যেমন সভার র বিভক্তি, দরিয়ার র বিভক্তি, এইগুলো কী হবে? থাকবে না। তাহলে দেশের নেতা, দেশ নেতা। এই যে ধানের ক্ষেত, ধান ক্ষেত, এই যে র বিভক্তি এর বিভক্তি, এটা গায়েব হয়ে গেল। সম্বন্ধ পদ মানে হচ্ছে দেখো দুটোর মধ্যে একটা সম্পর্ক থাকবে, সম্বন্ধ। পূর্বপদের সঙ্গে পরপদের একটা কী থাকবে? সম্বন্ধ। আমি বলি না গো নতুন সম্বন্ধ এসছে আমার, মানে কি হচ্ছে? নতুন সম্বন্ধ কি হচ্ছে? আমি পুরুষ মানুষ, তাহলে আমার সম্বন্ধ মহিলার সাথে হবে, কোনো মেয়ে ছেলের সঙ্গে সম্বন্ধ ঠিক হবে নাকি? না আমি আর একটা পুরুষকে বিয়ে করব, তা তো নয়। এই যে এইটা করবে, হ্যাঁ, ডবল পুরুষ। তাহলে এখানে কি হলো? একজনের সঙ্গে আর একজনের সম্পর্ক তৈরি হয়, মানে পূর্বপদের সঙ্গে পরপদের সম্পর্ক। তার মানে দেখো এই এর সঙ্গে এর একটা সম্বন্ধ কিন্তু থাকবে, এইটা মনে রাখবে। কিন্তু সম্বন্ধ থাকবে যখনই সম্বন্ধ তৈরি হবে, যখন আমাদের সমাজবদ্ধ হয়ে গঠন হবে,
তখন এই পূর্বপদের যে বিভক্তিগুলো থাকবে অনুসর্গপদে পূর্বপদের বিভক্তি মানে র বা এর এই বিভক্তি দুটো থাকবে, এইটা গায়েব হয়ে যাবে। আর দেখো দুটোর সঙ্গে লিঙ্ক আছে, কিসের নেতা গো? দেশের নেতা, দেশ নেতা। ধানের ক্ষেত, দেখো ধান আর ক্ষেত, ক্ষেত মানে মাঠ, ধান তো আর তোমার বাড়ির ছাদে হবে না, তার জন্য ধানের সঙ্গে মাঠের একটা সম্পর্ক আছে, দেশের সঙ্গে নেতার একটা সম্পর্ক আছে। আবার দেখো হংসের রাজা, তাহলে হাঁসেদের যে রাজা হংসরাজ, তার মানে কি এই যে রাজা যে ব্যাপারগুলো রয়েছে, তার মানে প্রত্যেকটা কমিউনিটির একটা রাজা থাকে, মানে প্রধান জিনিস থাকে, এর সাথে লিঙ্ক আছে। আবার যেমন পথের রাজা রাজপথ, তার মানে যে পথগুলো বড় বড় পথ সেগুলো তার মধ্যে যে হেড রাজপথ আমরা বলি, জিটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যেগুলো বলি। এই যে বিশ্বের মিত্র, দুটোর সঙ্গে দুটোর কিন্তু কি থাকবে? পূর্বপদ আর পরপদ সম্বন্ধযুক্ত থাকবে, সম্পর্কযুক্ত থাকবে, মানে এর সঙ্গে কোনো যে লিঙ্ক থাকবে না তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে কিন্তু কি থাকে না, কোনো লিঙ্ক কিন্তু সেরকমভাবে থাকবে না। যেমন দেখো অনেক ক্ষেত্রে কি হয়, এই যে মায়া দ্বারা আচ্ছন্ন, অনেক মানুষ এমন আছে যে মায়া দ্বারা আচ্ছন্ন নয়, অনেক মানুষ আছে যারা মায়া দ্বারা আচ্ছন্ন হয় না, তারা তপস্বী লোক, তারা তপস্যা করে মায়া মমতা এগুলো বন্ধ করে দিয়েছে সব। ঋষি মুনিরা এদের মায়া থাকে না, খুব কম, থাকেই না। অনাথের জন্য আশ্রম, অনাথ আশ্রম এরকম আর কি। বেশ, তাহলে সম্বন্ধ তৎপুরুষ এটা মনে রাখবে যে পূর্বপদ এবং পরপদ দুটোই সম্পর্কযুক্ত থাকবে, এবং পূর্বপদের যে র বা এর বিভক্তি রয়েছে সেটা লোপ পেয়ে যাবে, নিয়ে সমাজবদ্ধ পদটা তৈরি হবে। বেশ, 5 নাম্বার হলো। এরপরে ছোট ছোট করে বলে দিই। অধিকরণ তৎপুরুষ, ওই যে আমি বললাম, এর মধ্যে এ অন্তঃস্থতে বিভক্তি লোপ পায়। যেমন এই যে বাটায় ভরা, মাটা ভরা অন্তঃস্থ চলে যাবে, গলায় ধাক্কা, গলা ধাক্কা অন্তঃস্থ, এই এ অন্তঃস্থতে বিভক্তি লোপ পেয়ে যাবে। বাস একই। না তৎপুরুষ, না তৎপুরুষটা একটু বলে দিই, এইটা পরীক্ষায় পড়ে। না তৎপুরুষ কি বা নং তৎপুরুষ। নং তৎপুরুষ কি হয়, এখানে না শব্দটা থাকবে, যখন আমরা ব্যাস বাক্য করবো নয় দিয়ে করবে বা না দিয়ে করবে। যেমন দেখবে অনাবৃষ্টি মানে কি নয় বৃষ্টি, অনাসৃষ্টি নয় সৃষ্টি। এই যে অনেক মানে নয় এক, এক নয় মানেই অনেক। হ্যাঁ, এই যে অনুদার নয় উদার, উদার নয়, ওই জন্য হলো। এই যে নাতিশীতোষ্ণ খুব ব্যবহার করি, না শীত না অতি উষ্ণ, বা অতি শীত ও উষ্ণ, নাতিশীতোষ্ণ, এই নয় আর কি, নয় অতি শীত ও উষ্ণ, এইটা নাতিশীতোষ্ণ। নাতি দীর্ঘ কি হবে, নয় অতি দীর্ঘ, মানে নয় শব্দটা এখানে নং তৎপুরুষে থাকবে ব্যাস বাক্য করার সময়, নয়। হ্যাঁ, ওটাই আসল। যেমন অমঙ্গল, অমঙ্গল মানে কি মঙ্গল যেটা নয়, তাহলে নয়টা আগে লাগিয়ে দেবে, নয় মঙ্গল, অমঙ্গল হয়ে গেল। অসময় নয় সময়, নয় শব্দটাই থাকবে, নয় বা না এই শব্দগুলো থাকবে। হ্যাঁ, নয় চেনা, নয় চেনা মানে অচেনা, অজানা, নয় জানা, বুঝতে পারলে? এইরকমভাবে কিন্তু এই নং তৎপুরুষ করবে, খুব গুরুত্বপূর্ণ। উপপদ তৎপুরুষ, এখানে দেখো কৃদন্ত পদ যোগে আচ্ছা, উপপদ শব্দটা অর্থ হচ্ছে সমীপবর্তী পদ, কাছাকাছি যে পদটা থাকবে, যে পদ কৃদন্ত শব্দের বা ধাতু কৃত প্রত্যয় যোগে গঠিত হয়, আগে বসে, তাকে উপপদ বলা হয়। যেমন এখানে বলি এই যে পঙ্কজ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায়। পঙ্কজ মানে কি পাকে জন্মে যে পঙ্কজ। ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করে যে ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করে যে ইন্দ্রজিৎ, এইটা। ঘুম ভাঙানিয়া, ঘুম ভাঙায় যে, এইটা। তারপরে উরু বা উড়ো মানে বক্ষ দ্বারা গমন করে যে, উড়ক বা সর্প, সাপ বুকে হেঁটে চলে, হ্যাঁ ভর দিয়ে চলে, এইটা। তারপর লাস্ট একটা বলে দিই, ব্যাপ্তি তৎপুরুষ। ব্যাপ্তি মানে হচ্ছে অনেকটা জুড়ে যেটা রয়েছে। যেমন ব্যাপ্তি কি দীর্ঘকাল ব্যাপ্তি স্থায়ী, অনেক দিন ধরে স্থায়ী যেটা থাকে, এটা দীর্ঘস্থায়ী হলো। আপাদ মস্তক, পা হতে মাথা পর্যন্ত, মানে একটা ব্যাপ্তি বোঝাবে, একটা পরিমাণ বোঝাবে, একটা দূরত্ব বোঝাবে। জানু পর্যন্ত, অজানু
মৃত্যু পর্যন্ত আমৃত্যু, এরকমভাবেই কিন্তু আমাদের ব্যাপ্তি তৎপুরুষ তৈরি হয়। তোমরা একটু জাস্ট ক্রিয়া বিশেষণটা দেখে নিও। আজকের ক্লাসটা এই অবধি থাকলো। বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের। এখানেই শেষ করি, পরের দিন আমরা বহুব্রীহি সমাজ সম্পর্কে জানবো। চলো এখানে ভিডিওটা শেষ করি। জয় হিন্দ, বন্দে মাতরম।